হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর এই পর্যায়বৃত্ত ধর্মের টপিকের একটা সিকিউ সলভ করব। সেটা হইতেছে যশোর বোর্ড 2023-এর। এটার ঘ নম্বরটা হইতেছে উদ্দীপকের রেখাটির সি ডি ই এফ ও জি বিন্দুর ক্রমপরিবর্তনের কারণ বিশ্লেষণ করো। এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে ওয়াই অক্ষে গলনাঙ্ক আর এক্স অক্ষে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। আর এটা হইতেছে পারমাণবিক সংখ্যাগুলো কীভাবে গলনাঙ্ক বাড়ছে কমছে এটা আর কি দেখানো হয়েছে। এখানে বলে দেওয়া আছে যে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের তৃতীয় পর্যায়ের জন্য। আচ্ছা, তো তৃতীয় পর্যায়ে কোন কোন মৌল আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ঠিক আছে, এখন আমাদের কী বলছে? সি থেকে জি পর্যন্ত সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তার মানে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো অ্যালুমিনিয়াম থেকে ক্লোরিন পর্যন্ত যে গলনাঙ্ক, সেই জিনিসগুলো কীভাবে হয়েছে সেটা আমাদের দেখাইতে হবে। আচ্ছা, তো সেটা দেখানোর আগে আমি দেখাইতে চাইতেছি যে বইয়ে অলরেডি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কনে একটি টপিকই আছে। আমি গুহ স্যারের বই থেকে দেখাইতেছি, তোমরা হাজারি স্যারের বই সব বই পাবা। সো এখানে পর্যায়বৃত্ত ধর্মের টপিকের মধ্যেই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। সো এখানে এক একটা পার্ট আছে, যেমন এখানে হইতেছে একই গ্রুপের মৌলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এক ধরনের, একই পর্যায়ের বিভিন্ন মৌলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা এক ধরনের, আবার ডি অরবিটালের যে মৌলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো আবার আরেক ধরনের। সো তুমি এখানে গলনাঙ্কের একটা নির্দিষ্ট কোনো নিয়ম পাবো না যে এই নিয়ম অ্যাপ্লাই করলে এটাই করে দিতে পারবা, এরকম কিছু পাবা না। তোমাদের এক একটা টাইপ দেওয়া, সেই টাইপ অনুযায়ী তোমাকে ধরতে হবে। যেমন এখানে তৃতীয় আমাদের উদ্দীপকে যেহেতু তৃতীয় পর্যায়ের কথা বলছিল, আর এটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের জন্য, এই কারণে এখানে যেইভাবে লেখা আছে সেটাই যদি জাস্ট তুমি লিখে দাও তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে। সো এখানে কি বলা আছে? সো এখানে এখন তুমি বর্ণনাগুলো এইভাবে দিবা, যেহেতু আমাদের অ্যালুমিনিয়াম থেকে শুরু করতে বলছে, এই কারণে অ্যালুমিনিয়াম দিয়ে বর্ণনা দিবা যে অ্যালুমিনিয়াম 3+ একটা ক্যালাস আকারে থাকে, আর এই ক্যালাসে 3টা হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে, যেহেতু 3+, সুতরাং মুক্ত ইলেকট্রন থাকে। আর এই মুক্ত ইলেকট্রনগুলোর প্রতি তাদের আকর্ষণ অনেক বেশি থাকে, যে কারণে এরা ধাতব বন্ধন গঠন করে। আর ধাতব বন্ধন গঠন করা এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানও বৃদ্ধি পায়। এই কারণে এটা আর কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে, এটা আর কি লিখবা। পরে লিখবা যে সিলিকনেরটা কি। সিলিকনের ক্ষেত্রে একটু এক্সেপশন হইতেছে, কারণ সিলিকন হচ্ছে এমনভাবে তৈরি হয় যে সিলিকনের হচ্ছে এই যে এইভাবে গঠিত হয়। সিলিকন এভাবে 4টা বন্ধন এভাবে বিভিন্নভাবে একটা জালের মতো করে বিস্তার করে সিলিকন। যেহেতু সিলিকন স্বাভাবিকভাবে থাকে না, সিলিকন ক্যালাসের অণুগুলা অনেক বড় বড় থাকে এবং একটা জাল আকারে তৈরি করে, ত্রিমাত্রিক জাল গঠন করে। এই কারণে এইটা অনেক বিস্তৃত থাকে, যার ফলে এটা ভাঙা আরও বেশি কঠিন হয়। এই কারণে এর গলনাঙ্ক আরও অনেক বেশি অ্যালুমিনিয়ামের তুলনায়। তারপর দিবে হচ্ছে ফসফরাস কি? ফসফরাস P4 আকারে থাকে, আর এটা সমযোজী বন্ধন হিসেবে থাকে, যার ফলে এটা দুর্বল ভ্যান ডার ওয়ালসের শক্তির কারণে এটার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত নিম্ন হয়, মানে সিলিকনের তুলনায় কম হয়। তো অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। এখন হচ্ছে সালফার অণু আবার S8 হিসেবে থাকে, S8 হিসেবে অণু। এটা P4 এর মতোই সমযোজী প্রকৃতি, এর ফলে দুর্বল ভ্যান ডার ওয়ালস শক্তি এর মধ্যেও থাকে। কিন্তু এটা যেহেতু দেখি বোঝা যাইতেছে S8, 8টা সালফার নিয়ে একটা সমযোজী অণু গঠন হয়, সালফারের অণু। আর এটা হচ্ছে 4টা ফসফরাস অণু নিয়ে, ফসফরাস পরমাণু নিয়ে একটা অণু গঠন হয়েছে। যেহেতু এটা সংখ্যায় বেশি, এই কারণে এটা ভাঙতে বেশি কষ্ট হবে। এই কারণে এর গলনাঙ্ক ফসফরাসের তুলনায় বেশি। এই কারণে যদি এখানে লেখা আছে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত নিম্ন, এটা তুলনা করে বলা হয়েছে বাকিগুলোর চেয়ে, কিন্তু এটা ফসফরাসের চেয়ে এর গলনাঙ্ক বেশি থাকবে। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। এখন হচ্ছে ক্লোরিন আর আর্গন। এখন এই জায়গায় দেওয়া আছে যে ক্লোরিন হচ্ছে Cl2 হিসেবে থাকে, আর এটা গ্যাসীয় অণু হিসেবে থাকে। গ্যাসীয়টা মেইন কথা না, মেইন কথা হইতেছে এই Cl2 হচ্ছে বিশুদ্ধ সমযোজী, এবং এটা যেহেতু একটা বিশুদ্ধ সমযোজী, যার ফলে এর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস শক্তি হিসেবে থাকে, আন্তঃআণবিক শক্তি হিসেবে। আর Cl2 অণুসমূহকে যেহেতু নিজে থেকে একটা অণু, অর্থাৎ এটার Cl2 ভেঙে আলাদা পরমাণু করা লাগে না, যার ফলে এর শক্তি অনেক কম থাকে, এর ভাঙতে ও খুবই কম শক্তির প্রয়োজন হয়।
যেহেতু এরা খুব সহজে বিচ্ছিন্ন করা সম্ভব, এ কারণে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম, বাকি যেই সালফার বলো ফসফরাস বলো সবার চেয়ে অনেক কম। তারপর আসে আর্গন। আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস হয় এটা এক পরমাণু অণু, মানে এরা আলাদা কোনো অনেকগুলো আর্গন মিলে আর্গন অণু তৈরি হয়েছে এরকম কিছু না, আর্গন পরমাণুই আর্গন অণু। যার ফলে এটা ভাঙতে খুবই কম শক্তি প্রয়োজন হয়, যেহেতু একাধিক কিছু নাই, জাস্ট একটাই অণু, একটাই পরমাণু, একটা অণু, এই কারণে এটা ভাঙতে খুবই কম শক্তি প্রয়োজন হয়, এই কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচাইতে কম। এই কারণে আমরা দেখতে পারি যে এই গ্রাফটা যেভাবে বিল্ড হয়েছে এটা সঠিক, যে এখানে অ্যালুমিনিয়ামের পর সিলিকনের গলনাঙ্ক সবচেয়ে বেশি, তারপর ফসফরাসের অনেক কম, তারপর সালফারের আবার ফসফরাসের বেশি, যেহেতু S8 আকারে থাকে, আর এটা হচ্ছে P4 আকারে থাকে এই কারণে। তারপর হচ্ছে ক্লোরিনের আরও কম, যেহেতু Cl2 আকারে থাকে, আর এটা হইতাছে যেহেতু নিজে থেকে একটা পরমাণুর মতো কাজ করে Cl2, যেহেতু একটা গ্যাসীয় অণু, এই কারণে এটাকে ভাঙতে খুবই কম শক্তি প্রয়োজন হয়। আর এটা হচ্ছে আর্গন তো নিজেই একটা অণুই, একটা পরমাণু, এই কারণে ভাঙতে আরও কম শক্তি প্রয়োজন হয়, এই কারণে গলনাঙ্ক সবচেয়ে কম। সো এই জিনিসটাই জাস্ট বাংলা ভাষায় ব্যাখ্যা করে দিবা। আর হচ্ছে আমি যা যা বুঝাইলাম বইয়ের মধ্য থেকে যা যা দাগায় দেখাইলাম, এগুলাই জাস্ট লিখবা, সুন্দর মতো বুঝাই লিখবা, তাইলেই হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই। ভবিষ্যতে আর কি লাগবে সব কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।